বাড়ল অন্তর্বর্তী সরকারের আকার। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন শেখ বশিরউদ্দিন, মাহফুজ আলম ও মোস্তফা সরোয়ার ফারুকী। দপ্তর পুনর্বণ্টন। জিরো পয়েন্ট সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্রদের অবস্থান। গণহত্যার বিচারের আগে ছাত্রলীগকে কোনো কার্যক্রম চালাতে না দেওয়ার ঘোষণা। যাদের অস্তিত্বই বিলীন হয়ে গেছে, ট্রাম্প সহ নানা বেশে আসার চেষ্টা করছে তারা। অভিযোগ বিএনপির। সিঙ্গাপুর হাইকমিশনারের সাথে বৈঠক। শেখ হাসিনা সহ ফ্যাসিস্টদের ধরতে জারি হচ্ছে রেড অ্যালার্ট। সহায়তা নেওয়া হবে ইন্টারপোলের, জানিয়েছেন আইন উপদেষ্টা। জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে বেগম খালেদা জিয়ার অর্থ আত্মসাৎ করেননি, আপিল বিভাগকে জানিয়েছেন দুদক আইনজীবী। আপিলের সুযোগের বিষয়ে আদেশ কাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উপদেষ্টা হিসেবে নতুন আরও ৩ জন শপথ নিয়েছেন। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নেওয়ার পর নতুন উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে। আর মোস্তফা সরোয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাড়ানো হলো অন্তর্বর্তী সরকারের আকার। নতুন করে আরও ৩ জনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছে। রবিবার রাতে নির্ধারিত সময়ের আগেই বঙ্গভবনে প্রবেশ করেন আমন্ত্রিত অতিথিরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে নতুন ৩ উপদেষ্টাকে শপথ পড়ান। শপথ নিয়েছেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। আমি কখনোই কোনো পদ বা কোনো চেয়ারে বসবো এটা ভাবি নাই, কিন্তু প্রফেসর ইউনুসের কলিগ হওয়াটা একটা ভেরি টেম্পটিং, আপনি না বলাটা মুশকিল। এবং আমি আশা করি যে আমি যে কদিনই কাজ করব কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারবো, এবং যদি সেটা ঘটাতে পারি তাহলে মনে করব যে যেই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সেটা সফল হবে। আর আমি যদি কোনো ভুল করি আমার কাজের মধ্যে, সবার প্রতি আমার একই বক্তব্য, আমার কাজে কোনো ভুল থাকলে ফিল ফ্রি, আপনারা সবাই ধরিয়ে দেবেন যে এটা ভুল হচ্ছে, অ্যান্ড আই উইল বি হ্যাপি টু অ্যাকসেপ্ট ইট। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়ালো 24-এ। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সে সময় প্রধান উপদেষ্টা সহ 17 জন উপদেষ্টা শপথ নেন। পরবর্তীতে আরেক দফায় 4 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শেখ বশিরউদ্দিনকে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা করায় বঙ্গভবনের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদের কর্মীরা। এ সময় তারা উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে সাবেক প্রধানমন্ত্রী, সুবিধাভোগী ও দোসর হিসেবে অভিযুক্ত করেন। গণ অধিকার পরিষদের দাবি, আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদের জায়গা দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হলো। অবিলম্বে শেখ বশিরউদ্দিনকে সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা। পরিস্থিতি সামলাতে পুলিশকে বেশ সতর্ক থাকতে দেখা যায়। এর আগে সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 3 উপদেষ্টাকে শপথ পড়ান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়। বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনীর নেয়া বিভিন্ন কার্যক্রম প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। 5 অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 8 অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বর্তমান অন্তর্বর্তী সরকারের 3 মাস পূর্ণ হয়েছে। স্বৈরাচারী সরকার পতনের মাত্র 3 মাসের মাথায় অর্থনীতি ভালোভাবে পুনরুদ্ধার করে বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ থেকে পাচার হওয়া $1 বিলিয়ন পুনরুদ্ধার এবং বাংলাদেশ থেকে অভিবাসন ব্যয় কমাতে সিঙ্গাপুরের সহায়তাও চেয়েছেন তিনি। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সহ অনেক দেশে প্রচুর অর্থ পাচারের কথা উল্লেখ করেন। এ সময় সিঙ্গাপুরের কাছে এই বিষয়ে সহযোগিতা চাইলে রাষ্ট্রদূত লো সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে ঢাকার সঙ্গে কাজ করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান। প্রবাসীরা যেন তাদের পরিবারের কাছে আরও বেশি অর্থ পাঠাতে পারে সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার অভিবাসনের ব্যয় কমিয়ে আনতে চায় বলেও সৌজন্য সাক্ষাতে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শহীদ নূর হোসেন দিবস আজ। গণতন্ত্র রক্ষায় এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। নূর হোসেনের সেই আত্মত্যাগ গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে অনিবার্য পরিণতির দিকে এগিয়ে নিয়েছিল। এরই ধারাবাহিকতায় 90-এর শেষ ভাগে পতন ঘটে তৎকালীন স্বৈরশাসকের। 1987 সালের এই দিনটি ছিল সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতার উত্তাল আন্দোলনের অগ্নিঝরা দিন। এদিনে হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিল নূর হোসেনও। তার বুকে পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক এই স্লোগানটি। স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় তার বুক। নূর হোসেনের আত্মত্যাগে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান হয়। পতন ঘটে স্বৈরাচার এরশাদ সরকারের। দিবসটি উপলক্ষে 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। যায় না, উপরের মাফিয়া আর রাস্তার মাফিয়া এরা মিলিয়েই এই স্বৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রাখে। আজকে তাই আমাদের অঙ্গীকার হলো স্টেট মাফিয়া এবং স্ট্রিট মাফিয়াদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করা। অতীত আওয়ামী লীগকে কোনো চেহারায় তাদের ফিরে আসার আপাতত কোনো সুযোগ নাই। 16 বছরে তারা যে অপরাধ সংগঠিত করেছে, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস, একদিকে গুম খুন, আরেকদিকে গোটা রাষ্ট্রকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিল। সুতরাং আজকে তাদের বিচারিক কার্যক্রম আজকে চলছে, সেই বিচারিক কার্যক্রম শেষ হতে হবে। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে রাজধানীর 0 পয়েন্টে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যায় জড়িত এই দল এবং তাদের ভাতৃপ্রতিম কোনো সংগঠনকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তারা। এদিকে কর্মসূচির ঘোষণা দিলেও বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কোনো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়েনি। উল্টো সেখানে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 10 নভেম্বর নূর হোসেন দিবসকে ঘিরে গুলিস্তানের 0 পয়েন্টে কর্মসূচি পালনের ঘোষণা দেয় সদ্যপতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করতে রবিবার সকাল থেকেই 0 পয়েন্ট ও এর আশপাশের এলাকায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্ররা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার দাবিতে একই স্থানে গণজামায়াত করে তারা। আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি মোকাবেলায় মাঠে থাকার ঘোষণা দেন ছাত্র নেতারা। আপনারা যদি মনে করে থাকেন আপনারা শুধু অভিজ্ঞতা দিয়ে এবং অতীতের যেই অচল হয়ে যাওয়া অ্যানালগ রাজনৈতিক সংস্কৃতি দিয়ে পরবর্তী বাংলাদেশ গড়বেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। সুতরাং বার্ধক্যের যে রাজনৈতিক যে নেতারা রয়েছেন, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, তরুণ প্রজন্ম এবং আপনাদের মধ্যে বিভাজনের রেখা টানবেন না। নিজের ছোটখাটো রাজনৈতিক বিভাজন, মত পার্থক্য, এগুলোকে এক পাশে রেখে আমরা যদি একসাথে থাকতে পারি, এসব সন্ত্রাসী সংগঠন কেন, খুনি হাসিনার কোন দোষরই শুধু গুলিস্তান 0 পয়েন্ট নয়, বাংলাদেশের কোথাও তার মাথা দেখাতে পারবে না। দিল্লিতে বসে বসে আমার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্ট হাসিনা। দিল্লিতে বসে বসে ঢাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দিল্লি থেকে ঢাকায় কোনো সিদ্ধান্ত হবে না, ঢাকার সিদ্ধান্ত এদেশের মাটি থেকে হবে। আজকে কোনো বিভেদ নাই, আজকে 10 নভেম্বর কোনো বিভেদ নাই, এটাই আমাদের ঐক্যের জায়গা। আমরা এই দেশে ফ্যাসিবাদ থাকতে দিব না। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা ছিল বিএনপি নেতাকর্মীদের দখলে। আওয়ামী লীগ কার্যালয়টি ছিল কার্যত নেতাকর্মী শূন্য। জুলাই বিপ্লবে নির্বিচারে গণহত্যার পর আওয়ামী লীগের কর্মসূচি পালনের নৈতিক অধিকার নেই বলে মনে করেন বিএনপি নেতারা। এই দেশে ওনাদের ঠাঁই দেওয়া উচিত না, কারণ হলো আমাদের অনেক অত্যাচারী করছে। মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ফিরে এসেছে। এই 17 বছর মানুষ বন্দী ছিল। তারা মানুষের জনগণের আতঙ্ক সৃষ্টি করি, এত মায়ের বুক খালি করি, হাজার হাজার লোকের মায়ের হত্যা করি, তারা ভালো গেছে। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে পঙ্গু করে দিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের অফিসের সামনে আজকে আমাদের মিছিল করতে অত্যন্ত ভালো লাগতেছে। আওয়ামী লীগের অফিস সবকিছু এখন আমাদের দখলে।
এখানে আর আওয়ামী লীগের আস্তানা থাকবে না। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে কয়েকজনকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে দেখা যায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, যারা দেউলিয়া হয়ে গেছে, তারা ট্রাম্প সহ নানান বেশে নানা মোড়কে আসার চেষ্টা করছে। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, এত ছাত্র জনতা হত্যা করেও শেখ হাসিনা এখন ট্রাম্পের ছবির উপর ভর করেছে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লোরো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন হাই কমিশনার। সাথে ছিলেন হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নেয়া, জনশক্তি প্রেরণ ও বন্দরের উন্নয়ন সহ অর্থনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে আন্তর্জাতিক গোষ্ঠী, এমন মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে, এখন আপনি এক এক সময় এক এক ওটা কি বলে এক এক কাবারে আসতে চান। কোনো সময় হিন্দু মুসলিম ইস্যুটা নিয়ে আসবেন, কিছু সময় ওই যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের চিত্র নিয়ে আসবেন, আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তারা তো কোনো একটা অন্য কোনো ভেসে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে। ট্রাম্পের বেশে কেন আসতে হবে, হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে, কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছলো, এটা তারা নিজেরাই প্রমাণ করছে, তাই না? এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমান ছিলেন নির্বাচিত রাষ্ট্রপতি, তবে তিনি কখনো নিজে ক্ষমতায় বসতে আগ্রহী ছিলেন না। হাফিজউদ্দিন আহমেদ বলেন, 16 বছর বিরোধী দলগুলো আন্দোলন করে ফ্যাসিবাদকে দুর্বল করেছিল আর ছাত্ররা পতন নিশ্চিত করেছে। কিন্তু এই বাংলাদেশের তরুণ ছাত্ররা খালি হাতে দাঁড়িয়ে এই আর্মাদ বাহিনীর মোকাবেলা করেছে। হাসিনা কত নিষ্ঠুর, কত ছাত্র হত্যা করেছে, রাষ্ট্র ক্ষমতার জন্য কত নির্মম এরা ছিল, আল্লাহর গজবেদের উপরে পড়েছে। এখন মাসির দেশে বসে কেবলমাত্র প্ল্যান কি ইয়ের ছবি, ব্র্যান্ড কার ছবি, এখন ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাঁচতে চায়। আসেন না বাংলাদেশে, এই যে এত বড় বড় কথা বলে, আসেন বাংলাদেশে আসেন। আর এখন জিয়াউর রহমান নাই, তার দল বিএনপি এখনো আছে, তার বাংলাদেশি জাতীয়বাদ আছে। আমরা সবাই মিলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ। বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমান জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আর স্বাধীনতার উদ্দেশ্য ছিল যেই গণতন্ত্র এখনো সেজন্য সংগ্রাম করতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। একটা ভোটের অধিকারের জন্য। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনা সহ জুলাই অগাস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালতে সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগ, যা সরকার আমলে নিচ্ছে না। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, সরকার সিদ্ধান্ত জানালেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেওয়া হবে। যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে, তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। আমরা তারা যেখানেই থাকুক না কেন, আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। আগে আমরা আসলে ব্যক্তি পর্যায়ের বিচারগুলো করতে চাই, এবং যখনই সরকার সিদ্ধান্ত নেবে দল হিসেবে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করতে, যেহেতু তদন্ত প্রক্রিয়াটা অনেক দূর এগিয়ে আছে, সেই ক্ষেত্রে আমাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দল হিসাবে সরকার যখনই বলবেন তখনই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে পারবো।
সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো দুর্বলতা নেই, সমস্যা নেই। আমাদের তদন্ত প্যারালালি চলছে, যদিও আলাদাভাবে আমরা দল হিসাবে বিচারের জন্য তদন্ত রিপোর্টটা সেইভাবে তৈরি করছি না, এখন শুধু ব্যক্তি পর্যায়ে আছে। জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো টাকা আত্মসাৎ করেননি বলে আপিল বিভাগকে জানিয়েছেন দুদক আইনজীবী আসিফ হাসান। ট্রাস্টের টাকা ট্রান্সফার হলেও ৯/৬ হয়নি। তবে দুদকের এই মামলাতেই ১০ বছরের সাজা আর ২৫ মাস কারাভোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কোনো অনিয়ম না হলেও কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দেয় ফ্যাসিস্ট সরকার, দাবি তার আইনজীবীদের। রিপোর্ট করছেন SM ফয়েজ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি হয় বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চে। সোমবার এ বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, রুহুল কুদ্দুস ও কায়সার কামাল। বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এই মামলাকে ব্যবহার করা হয়েছে। বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে। সরকারের প্রভাবে প্রভাবান্বিত হইয়া জাজমেন্টটি দিয়েছেন, না হলে এই ধরনের জাজমেন্ট বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হতে পারে না। সবচেয়ে বড় জিনিস হয়েছে যে বেগম খালেদা জিয়াকে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই জাজমেন্টটি দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে কনভিকশন দেওয়া হয়েছিল। এই মামলার উপরে কোন কোন গ্রাউন্ডে আমরা লিভ চাচ্ছি সেটার উপরে আদালত আগামীকালকে আদেশ দেবেন। টাকা আত্মসাৎ হলো না, ব্যয়িত হয়নি এবং কোনো এভিডেন্স নাই বেগম খালেদার বিরুদ্ধে, এটা কাগজ দেখাতে পারে নাই নিম্ন আদালতে। তো কীভাবে বেগম খালেদার সাজা হয়, এটা আমরা বললাম। এবং দুদকের পক্ষ থেকেও আজকে কিন্তু দেখাতে পারেন নাই বেগম খালেদার কোন ডকুমেন্টে সিগনেচার আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। নিম্ন আদালত এবং আপিল বিভাগ অর্থাৎ হাইকোর্টের এই ২ কোর্টের রায় আমরা বাতিল চাই এবং আদালতকে বলেছি আপনারা পুরা ২টা রায়কে অ্যাসেসমেন্ট করে বেগম খালেদা জিয়া নিয়ে যেটা সুনিশ্চিত করবেন। বেগম খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেননি জানিয়ে দুদকের আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী ট্রাস্টের ২,৩৩,০০,০০০ টাকা ট্রান্সফার হয়েছে। রেকর্ডেই দেখা যাচ্ছে যে হচ্ছে এটা ট্রাস্টের নামেই টাকাটা আছে, ট্রাস্টের নামেই টাকাটা আছে। জাস্ট ফান্ডটা বিভিন্ন সময় মুভ করেছে, বাট টাকাটা সেখানেই পড়ে আছে। এটা অ্যাকর্ডিং টু রেকর্ড, এফআইআর থেকে শুরু করে চার্জশিট থেকে এমনকি ডিপোজিশন, ডিফেন্স উইটনেস পর্যন্ত আমি দেখাই দিছি যে রেকর্ডের বাইরে কোনো কথা বলা উচিত না এবং এই মুহূর্তে আর কিছু বলতে চাই না, কারণ হচ্ছে সাবজুডিস ম্যাটার। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। পরে হাইকোর্ট আপিল শুনানি করে সাজা বাড়িয়ে দেয় ১০ বছর। বেগম খালেদা জিয়া ছাড়াও তারেক রহমানও এই মামলায় দণ্ডপ্রাপ্ত। গত ৬ আগস্ট এই মামলায় বেগম খালেদা জিয়াকে দণ্ড থেকে মুক্তি দেন রাষ্ট্রপতি। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বকেয়া বেতন আদায় ছাড়া মহাসড়ক ছাড়তে নারাজ গাজীপুরে T&Z অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানাটির শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে মহাসড়কে চলাচলকারীরা। এদিকে শ্রমিক আন্দোলনের কারণে রবিবার সকাল থেকে আশপাশের এলাকা অন্তত ৩০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে রিপোর্ট। গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় T&Z গ্রুপের মোট ৬টি কারখানায় বকেয়া পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ৬টি কারখানায় বকেয়া বেতন পরিশোধের জন্য শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল, কিন্তু কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বকেয়া পরিশোধ করেনি। এর আগে শ্রমিকরা কয়েক দফায় মহাসড়ক অবরোধ করলে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়, কিন্তু শনিবার সকালে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। টানা প্রায় ৩০ ঘন্টা ধরে মহাসড়কে অবস্থান করছে তারা। দাবি আদায়ে অনড় শ্রমিকরা। খবর দিয়ে আনছে, লিখিত দিয়েছে 15 তারিখে বেতন আবার টেম দিবে, সবকিছু লিখিত দিয়ে আনিয়ে একটা 3 মাস ডিউটি করে একটাও দেয় না। আগেরও কিছু টাকা আছে,
ওটা না বাদি দিলাম। আমরা রানিং 3 মাসের বেতন পাইতেছি না। আমগো পেটে ভাত নাই, এত টাকা নাই, মনে শান্তি নাই, তাইলে ঘুম নেই, আমরা কি করবো? শ্রমিক অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তির শিকার হন ওই মহাসড়কে চলাচলকারী পথচারী, যাত্রী ও পরিবহন চালকরা। সবাই অনেক ভোগান্তিতে আছে, একজন পায়ে হেঁটে যাচ্ছে। তো অনেকক্ষণ যাবত মহাসড়ক আটকে আছে, যাইতে পারতেছি না। কালকে সারা দিন গেছে, সারবো কইরা সারে নাই, আর সারা রাত গেছে, মনে করছি যে ভোর হইলেও সাইরা দিব, ভোরেও সারে নাই। না খাওয়া রয়েছে, আমরা কাল রাত্রে খুব কষ্ট করতে আছি। শ্রমিকদের সঙ্গে কারখানা মালিকের আলোচনা চলমান রয়েছে। তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। মালিক পক্ষ ও তারা গত মঙ্গলবারে আমাদের কথা দিয়েছিল যে বৃহস্পতিবারে তারা বেতন পরিশোধ করবে, কিন্তু বৃহস্পতিবারে বেতন পরিশোধ না করায় তারা শুক্রবার বাদ দিয়ে শনিবার আজকে তারা রাস্তা অবরোধ করেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কটিকে শ্রমিক ভাইদেরকে সরে দেওয়ার জন্য। ওই মহাসড়কের বিকল্প পথে যানবাহন চলাচল করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত প্রশাসন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের বৈধতা হচ্ছে গণ অভ্যুত্থান। অধ্যাদেশ একটি আইনগত প্রক্রিয়া। এ সময় পোশাক শিল্পী উস্কানিদাতাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সামাজিক মাধ্যমে দৃশ্যমান উস্কানি দিচ্ছে শ্রমিকদের। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, রূপান্তর প্রক্রিয়ার সময়ে সব খাতেই সমস্যা হয়, কিন্তু তিনি বলেন মালিক শ্রমিকদের যৌথ চুক্তি হয়েছে। আশা করা যায় শিল্প কারখানার সমস্যা দ্রুতই সমাধান হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, গত সরকারের সময় অনুষ্ঠিত সভায় বাংলাদেশকে অপদস্থ করা হয়েছে। এবারের সভায় নতুন সরকারের কার্যক্রমের প্রশংসা করা হয়েছে এবং কোন দেশ মামলা তুলে নেয়ার কথা জানিয়েছে। আসিফ মাহমুদ বলেন, সরকারের কাজ কোন গণমাধ্যম ইতিবাচকভাবে দেখতে পায় না, এটা দুঃখজনক। কথা আমার চোখে পড়েছে, আশা করি আপনাদেরও চোখে পড়েছে। তো ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে ভাই, ষড়যন্ত্র তো এমন না যে গোপনে হচ্ছে, এটা তো পাবলিক অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে। তো এগুলোকে কাউন্টার করার ক্ষেত্রে আপনাদেরও একটা ভূমিকা থাকা উচিত, আমাদেরও, আমরা কাজ করছি। এবং এই কথায় বিশেষ বড় অংশে আসলে কেউ কনভিন্স না হলে আওয়ামী লীগের আহ্বানে আজকে ওই শ্রমিকরা মিছিল নিয়ে আসতো ঢাকার দিকে, কেউ তো আসে নাই। খুব দু একটা ফ্যাক্টরিতে যেটা জেনুইন প্রবলেম আছে সেগুলো আমরা জেনুইনলি অ্যাড্রেস করতেছি এবং এই বিষয়ে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে সবকিছু বলতেছি এবং সামনের দিনেও বলতে থাকবো। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসিয়ানে যুক্ত হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। উদ্যোগ নেওয়া হচ্ছে আরও নতুন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার। রবিবার সচিবালয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সয়ে আলোচনায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ হবে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবাসীদের সুবিধা হারানো। ফলে সেসব দেশে বাংলাদেশের রপ্তানি বাজার সংকোচনের শঙ্কা রয়েছে। নতুন বাজারে প্রবেশ ও নতুন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জানান উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা বলেন, কারো চাপে নয়, দেশের স্বার্থেই নতুন চুক্তি করবে বাংলাদেশ। তিনি বলেন, সিঙ্গাপুর বিশ্বের 32তম বৃহৎ অর্থনীতির দেশ এবং এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। খাগড়াছড়ির পানছড়িতে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের সংগঠক মিটন চাকমা নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ জেএসএস এর গ্রুপকে দায়ী করেছে ইউনাইটেড ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন জানান, সকাল থেকে পানছড়ির লোগাং এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যায়, কিন্তু কেউ মারা গেছে কিনা নিশ্চিত করা যায়নি। ইউপিডিএফ এর খাগড়াছড়ির জেলা সংগঠক অঙ্গ মার্মা সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে দাবি করেন, বেলা 12টার দিকে খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস গ্রুপের একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের উপর হামলা চালায়। এতে প্রসিদ্ধ গ্রুপের সংগঠক মিটন চাকমা নিহত হয়। মিটন চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উদলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে ইউপিডিএফ। আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে সমাবেশ করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে 2 ছাত্রকে হত্যাকারীদের সবাইকেই বিচারের মুখোমুখি হতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দল রাজশাহীর আহ্বায়ক নজরুল ইসলাম খোকা। এর আগে মিজানুর রহমান মিনুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ ও শহীদ নূর হোসেন দিবসের কর্মসূচি উপলক্ষে রাজধানীতে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মিছিলটি বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে, পরে হয় সংক্ষিপ্ত পথসভা। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন, সিকান্দর আলী, মোহাম্মদ স্বপন, মনির হোসেন টিটু, রুবেল সহ শাহবাগ, মতিঝিল, পল্টন থানার নেতারা উপস্থিত ছিলেন এ সময়। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার 5 নম্বর শাহেদল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উদ্বোধন করেন সম্মেলনের সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম মবিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। সম্মেলনে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির দীঘিনালার ত্রিপুরা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন সমালোচনা করেন। গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীতে নতুন আরেকটি আউটলেট উদ্বোধন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। প্রগতি সরণিতে বার্জার এক্সপিরিয়েন্স জোন বসুন্ধরা আউটলেটটি উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, সিওও এবং ডিরেক্টর মোহাম্মদ মহসিন হাবিব চৌধুরী, গ্রুপ সিএফও এবং ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী, চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নওয়াজ চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার শামীমুজ্জামান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। নানা আয়োজনে পালিত হল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড আফম মাহবুবুল হকের 7ম মৃত্যুবার্ষিকী। রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এর আয়োজন করে কমরেড আফম মাহবুবুল হক স্মৃতি সংসদ। এ সময় বক্তারা প্রিয় এই নেতার কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন। নরসিংদীর মাধবদী পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত ও স্থানীয় প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে মাধবদী পৌরসভার সর্বস্তরের জনগণ। মাধবদী পৌরসভার সামনে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন আনু। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামের হারানো গৌরব ফিরিয়ে আনতে আজ উদ্বোধন করা হয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এর উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। উপস্থিত ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দীর্ঘ 18 বছর পর নরসিংদীর রায়পুরায় হয়ে গেল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ। রায়পুরা সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টার। রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিকের ব্যবস্থাপনায় চূড়ান্ত পর্বে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে 4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমি। চ্যাম্পিয়ন টিমের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন SM শাহ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। সংবাদ শেষ করব গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাড়ল অন্তর্বর্তী সরকারের আকার। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন শেখ বশিরউদ্দিন, মাহফুজ আলম ও মোস্তফা সরোয়ার ফারুকী। দপ্তর পুনর্বন্টন। 0 পয়েন্ট সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্রদের অবস্থান। গণহত্যার বিচারের আগে ছাত্রলীগকে কোনো কার্যক্রম চালাতে না দেওয়ার ঘোষণা।
যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ট্রাম্প সহ নানা বেশি আসার চেষ্টা করছে তারা। অভিযোগ বিএনপির। সিঙ্গাপুর হাইকমিশনারের সাথে বৈঠক। শেখ হাসিনা সহ ফ্যাসিস্টদের ধরতে জারি হয়েছে রেড অ্যালার্ট। সহায়তা নেওয়া হবে ইন্টারপোলের, জানিয়েছেন আইন উপদেষ্টা। জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে বেগম খালেদা জিয়া অর্থ আত্মসাৎ করেননি, আপিল বিভাগকে জানিয়েছে দুদক আইনজীবী। আপিলের সুযোগের বিষয়ে কাল আদেশ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।